কারেন্ট তো আমাদের এইটা মানে ম্যাগনিটিউডটা অ্যাকচুয়ালি মানে কম্পোনেন্ট ওয়াইজ দেয়া নাই যে রিয়াল কোনটা ইমাজিনারি কোনটা ওই পার্ট অনুযায়ী দেয়া নাই, ঠিক আছে। দেন এটা পাওয়ার ফ্যাক্টর অফ ল্যাগিং 0.7 বলা হয়েছে। তো তার মানে মোটর যখন আর কি জাস্ট মোটরটাই কানেক্টেড তখন 0.7 ল্যাগিং দিতেছে, যেহেতু মোটর হচ্ছে একটা রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড। অ্যান্ড কি করা হয়েছে, একটা ক্যাপাসিটর লাগাইতে বলা হয়েছে যেটা আমাদের 0.9 ল্যাগিং আর কি করবে, সো পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করবে। সো আমরা যদি সার্কিটটা ড্র করি, সার্কিটটা দেখতে কিছুটা এরকম হবে। সাপোজ দিস ইজ আওয়ার এসি সাপ্লাই। সো এখানে আর কি মোটরটা কানেক্টেড আছে। সো মোটরকে তুমি রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড হিসেবে করতে পারো, বা এরকম মোটর লিখলেও হয়, বাট যাই হোক ওটার যেহেতু আমাদের কোনো আলাদা ভ্যালু দেওয়া নাই, জাস্ট ওভারঅল ভ্যালুটা দেওয়া, জাস্ট এটাই লিখলাম। সো প্রিভিয়াসলি যেটা ছিল এটা 400 ভোল্ট হবে ওর অ্যাক্রসে, 400 ভোল্ট, এন্ড পাওয়ার ফ্যাক্টর হবে 0.7 ল্যাগিং। তো দা অ্যাকসেপ্ট করে নিই। সো তখন হবে 0.7 ল্যাগিং এ থাকবে, ঠিক আছে। তারপরে কি করবো, আমি 0.9 ল্যাগিং এটাকে ইমপ্রুভ করবো। সো কি করছি, এখানে একটা ক্যাপাসিটর লাগাইছি জাস্ট। সো ক্যাপাসিটর লাগানোর কারণে আমার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয়ে 0.9 হয়েছে। সো আর একটু বাকি আছে। এখানে হচ্ছে আগে কারেন্টটা ছিল কত, 31.7, বাট রিমেম্বার দিস ইজ দ্য ম্যাগনিটিউড 37.1 অ্যাম্পিয়ার, ইটস নট আ ভেক্টর কোয়ান্টিটি অ্যাকচুয়ালি। আর তারপরে কি হবে, আমি যখন এটা নিতেছি ক্যাপাসিটরটা লাগাইতেছি, তাহলে এখানে কি একটা কারেন্টের কম্পোনেন্ট থাকবে উইচ ইজ আইসি, ঠিক আছে। আর এখানে তখন ভোল্টেজের চেঞ্জ হবে না, যেহেতু আমি প্যারালাল ক্যাপাসিটর আই মিন ক্যাপাসিটরটা প্যারালালি লাগাইতেছি, তার মানে ভোল্টেজ যা আছে তাই থাকবে, জাস্ট পাওয়ার ফ্যাক্টরটা চেঞ্জ হবে। সো পাওয়ার ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে কত হবে, 0.9 হবে। সো এই সো এখন বুঝা যাইতেছে যে যেহেতু এখানে একটা কারেন্টের কম্পোনেন্ট চলে আসতেছে, এখানে নতুন একটা কারেন্ট ফ্লো হবে, রাইট। তো এখন একটা জিনিস খেয়াল করো, যেটা হচ্ছে আমি একটু গ্রাফ ড্র করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আগে ভোল্টেজটা ছিল এই যে এরকম 400 ভোল্ট ছিল এই বরাবর। ওকে আমি রেফারেন্স ধরতেছি আর কি, এটা এক্স অ্যাক্সিস, আমার এক্স অ্যাক্সিস বরাবর 400 ভোল্ট ছিল সাপোজ। তারপরে আমার আগে কারেন্টটা ছিল কত, এই যে 31.7টা আমি ড্র করি, উইচ ইজ ল্যাগিং, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আমি সরি ক্লকওয়াইজ হবে। আচ্ছা ওটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ইটস আপ টু ইউ, তুমি কোথায় দাও, বাট কনসিস্টেন্ট রাখতে হবে, যেহেতু ল্যাগিং আছে আমরা ক্লকওয়াইজই দিলাম। সো দিস উইল বি আওয়ার আই এম, একটু আর কি এই, ঠিক আছে। আর ভি ইজ ইকুয়াল টু যেহেতু আই আর, তার মানে ভি এর থেকে আই একটু কম হবে, বা আচ্ছা ওটা কম বেশি হতে পারে, রাইট। তো 400 আর এটা 31.7 বুঝাই যেতেছে কম হবে, বাট স্কেলে আঁকলে অনেক ছোট হয়ে যায়, তো অত একটা ভালো বোঝা যাবে না। তো এখন একটা জিনিস খেয়াল করো, ম্যাগনিটিউড ওয়াইজ যদি চিন্তা করো, তোমার ভোল্টেজ তো চেঞ্জ হইতেছে না, তো ভোল্টেজ তো যা আছে তাই থাকবে। আর তুমি যদি কারেন্টের এটা চিন্তা করো, আগের ম্যাগনিটিউড ছিল এক্স আর ওয়াই অ্যাক্সিসে, যেহেতু এটা আই এম ম্যাগনিটিউড 31.7, এটা আমি চাইলে করতে পারি না, লাইক আই এম ভেক্টর হিসেবে লিখতে পারি না, আই এম ভেক্টর ওয়াই, এটা হচ্ছে তোমার আই এম ম্যাগনিটিউড, দেন কি লিখবো cos থিটা এন্ড ওই যে sin থিটা, এভাবে যে আর কি লেখে। সো এটা হচ্ছে আমার রিয়েল পার্টটা, আর যে sin থিটা এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্টটা। সো বইয়ে একটু ডিফারেন্টলি করছে, বাট তোমরা যেহেতু এটা ইসের জন্য করছো, ওই যে ট্রান্সমিশন লাইনের জন্য এই পার্টটা করছো, যে আমার ম্যাগনিটিউড দেয়া আছে, আমি পাওয়ার ফ্যাক্টর থেকে এটা ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করছি, জাস্ট সো देयर ইজ অ্যান অ্যাঙ্গেল, কারণ অ্যাঙ্গেল না থাকলে পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু আসে না আসলে। আমি যদি শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে কাজ করি 400 বলেন 31.7, আমার পাওয়ার ফ্যাক্টরটা অ্যাকাউন্টে নেওয়া হবে না, এন্ড আলটিমেটলি আমি এই সোর্সের পাওয়ার ফ্যাক্টর বা অন্যান্য জিনিস যেগুলো পাওয়ার ফ্যাক্টর রিলেটেড ওগুলো বের করতে পারবো না। তো যাই হোক, এটা হচ্ছে আমার ওই রিয়াল পার্টটা, আর এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্টটা। তো আই এমটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটোর ম্যাগনিটিউড। তো আমি যদি ই ড্র করি তাহলে জিনিসটা দেখতে কেমন হবে, এই এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্টটা, রাইট। যেহেতু ল্যাগিং আছে তাই মাইনাস আছে। আচ্ছা এটা হচ্ছে ইমাজিনারি অফ আই এম। আর যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর যাই তাহলে কি পাবো, আমার রিয়েল পার্টটা, রাইট, আই এম এর রিয়েল পার্টটা, রিয়েল অফ আই এম, আর এটা কি ম্যাগনিটিউড অফ আই এম। সো এভাবে লিখলাম। সো এরকম আসে, রাইট। এখন একটা জিনিস খেয়াল করো, যখন ক্যাপাসিটর আমি লাগাবো, ক্যাপাসিটরটা কি পিওরলি একটা না রিঅ্যাকটিভ রিঅ্যাকটিভ কম্পোনেন্ট না। সো তার মানে এই যে আইসি যেটা থাকবে, আইসি ইজ ইকুয়াল টু, এখানে কোনো রিয়েল পার্ট থাকবে না, সরি আইসি এখানে কোনো রিয়েল পার্ট থাকবে না, আইসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস জে সামথিং হতে পারে। এখানে ক্যাপাসিটর আই নো এটা মাইনাস হবে, বাট সরি প্লাস হবে, বাট ওটা দেখার বিষয় না। আমার হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস জে সামথিং হবে। সো লেটস জাস্ট সে জে এরকম কিছু একটা হবে, মানে কোনো রিয়েল পার্ট থাকবে না। ইউ ক্যান জাস্ট রাইট জিরো হিয়ার ফর দ্য রিয়েল পার্ট। সো রিয়েল পার্ট থাকবে না, তার মানে
আগের যে এই যে ইমাজিনারি পার্টটা ছিল এটা কমে যাবে ফর দ্য ক্যাপাসিটর, মানে যখন ক্যাপাসিটর কানেক্ট করবো এইখানেরটা আইএম যেটা হবে নিউ আইএম, যেটা আর কি ব্লু কালারে আছে, সো ওটা হবে কি অ্যাকচুয়ালি কমে যাবে আমার। সো এই যে রিয়াল পার্টটা কিন্তু সেমই থাকতেছে আমার, যেহেতু এটা অনলি রিঅ্যাকটিভ পাওয়ার কনজিউম করতেছে, রাইট? মানে রিঅ্যাকটিভ পাওয়ার বলতে হ্যাঁ রিঅ্যাকটিভ পাওয়ার, দ্যাটস ওয়াই অনলি রিঅ্যাকটিভ ব্রাঞ্চ কারেন্টের। তো অনলি রিঅ্যাকটিভ পাওয়ার বিধায় এখানে অনলি রিঅ্যাকটিভ পার্টটা চলে যাবে। তার মানে আমি যদি এই আইএমটা মেজার করি, রিঅ্যাকটিভ পাওয়ার রিঅ্যাকটিভ কম্পোনেন্ট আগে ছিল এতখানি, বাট হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কারণে কমে যাবে, বাট এই যে রিয়াল পার্টটা কিন্তু সেমই থাকবে। সো এই রিয়াল পার্টটা আমি সেম রাখলাম, বাট নতুনটা কোথায় হবে এরকম হবে কিছু একটা। সো আর কি এইটুকু কমে যাইতেছে আমার এই ব্লু পার্টটা। এটুকু হচ্ছে আমার ওই যে VAR অফ সি, এটা যদি লিখি, আচ্ছা VAR না, এটা আইসি লিখি, জাস্ট আইসি। বাট আইসিটা কিন্তু জাস্ট অনলি আমাদের ওই যে কম্পোনেন্টের উপরে কাজ করতেছে, আমাদের ইমাজিনারি কম্পোনেন্টের উপরে কাজ করতেছে। সো এটা আর এটা হচ্ছে সমান। তো তার মানে অ্যাঙ্গেলটাও চেঞ্জ হবে, এটা হচ্ছে নতুন থেটাটা, রাইট? সো এটা হচ্ছে থেটা ওই যে 0.9 এর জন্য যত হয়, আর আগের যে থেটাটা ছিল এটা হচ্ছে 0.7 এর জন্য যত ছিল, ঠিক আছে? সো ইজ ইকুয়াল টু 0.7 এর জন্য আর কি যত হয় ওইটা, ঠিক আছে? সো এটা বোঝা গেল যে এখানে অনলি রিঅ্যাকটিভ কম্পোনেন্ট যাবে, রিয়াল কম্পোনেন্টটা সেম থাকবে। সো আমাদের থিওরি হচ্ছে অ্যাকচুয়ালি এটা। সো এখন আমরা কি করব, আমরা এই যে 0.7 এর জন্য একবার ক্যালকুলেট করব, 0.9 এর জন্য একবার ক্যালকুলেট করব। সো when is 0.9, when pf is 0.9, pf is equal to 0.9, তখন আর কি কি হবে, im টা আমরা ক্যালকুলেট করি, im ভেক্টরটা। সো im ভেক্টর is equal to, আচ্ছা আমি ওই এই ফর্মুলাটা ইউজ করতেছি, সো জাস্ট লিখে যাই 31.7, আমাদের ছিল 0.9, 0.9 এ মনে হয় হচ্ছে 25 আসে, আর cos ইনভার্স 0.9 করলে হ্যাঁ 25.84 আসে। সো cos, আচ্ছা অথবা cos থিটা তো আমার 0.9 ই আছে, আমি ডাইরেক্ট 0.9 ও লিখতে পারি, জাস্ট কনসিস্টেন্ট রাখার জন্য আমি অ্যাঙ্গেলটা লিখলাম। সো 842 হয় আর কি। তো এটা প্লাস, সরি এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, যেহেতু ল্যাগিং না, তো এটা মাইনাস হবে। অ্যাকচুয়ালি বইয়ে আর ওই ঝামেলা যায় না প্লাস মাইনাস, ওরা রিঅ্যাকটিভ আর অ্যাক্টিভ আলাদা ভাবে বের করছে, বাট যাই হোক না করলেও হবে। 31.7 এখন হবে সাইন এই অ্যাঙ্গেলটা 25.84। সো এটা যদি আমি করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে 22.19 আসে এই পার্টটুকু, মাইনাস যে এই পার্টটুকু করলে আসে হচ্ছে 31.7, 22.6 আসে, আই গেস 22.6 করে দেখি। 31.7 ইনটু হচ্ছে sin 25.84, আচ্ছা সরি 22 না, এটা পরেরটা আসে, এটা হচ্ছে 13.8 আসে, 13.8, 13.816 এরকম কিছু একটা আসে। যাই হোক এটা বের করে না, ওটা পরবর্তীতে বের করে বিয়োগ দিচ্ছে, এরকম কিছু একটা হবে। তো যাই হোক এখন হচ্ছে এটা 0.9 এর জন্য আসলো আমার, এখন আমার কাজ হচ্ছে ইসের জন্য বের করা, 0.7 এর জন্য সেম জিনিস করা। সো when pf is equal to 0.7, pf is equal to 0.7, তখন কি হবে, ঠিক আছে? সো ওই সেম কাজটাই করবো, বাট এখানে 0.7। এখন হচ্ছে আমি এখানে ম্যাগনিটিউড নিব কাকে, অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করো যে এই পার্টটুকু আমার রিয়াল পার্টটুকু 22.19 আসছে। সো এখানে দেখো যে রিয়াল পার্টটা কিন্তু সেম আছে ইভেন আফটার কানেক্টিং দ্য ক্যাপাসিটর। ক্যাপাসিটর কানেক্ট করার পরে কি হয়েছে, আমার ম্যাগনিটিউডটা হয়তো বা কমে গেছে, ভিএআরটাও মানে ভিএআর ড্রটা এখানে ওটাও কমে গেছে, বাট কি রিয়াল পার্টটা যেটা আছে ওটা কিন্তু সেমই আছে। তার মানে এই 22.19 কে আমি যদি ব্যাক ক্যালকুলেশন করে আর এটা বের করি, ম্যাগনিটিউডটা বের করি, তাহলেই তো হয়। সো মানে এই পার্টটুকু রিয়াল পার্টটুকু আসলে কি দাঁড়ায়, সো 22.19 ইনটু cos থিটা না, মানে আইএম যদি আমি করি চিন্তা করি, আমার পুরোটা নেওয়ার দরকার নেই, মানে হচ্ছে আমি জাস্ট এই পার্টটুকু থেকে ব্যাক ক্যালকুলেশন করে আইএমটা বের করার ট্রাই করতেছি। সো এখানে রিয়াল পার্টটা সেমই থাকে, আচ্ছা সরি এটা এই পাশে আসবে, এটা এই পাশে আসবে, মানে আমি ম্যাগনিটিউডটা জাস্ট বের করতে চাই, মানে জাস্ট বইয়ে এটাই করছে, বাট বইয়ে অনেক শর্টকাটে করছে, তো সো মেবি বোঝা যায় না ওটা দেখে, বাট জিনিসটা আর কি দেখতে এরকম হবে, মানে এই যে এই সামনের যে পার্টটা এটা কি ম্যাগনিটিউডটা, অ্যাকচুয়াল ম্যাগনিটিউড ইনটু হচ্ছে cos থিটা, আর এখন cos থিটাটা কত, আইএম তো আমি জানি না, আইএম তো বের করবো রাইট, ম্যাগনিটিউডটা বের করবো, আর cos থিটা হচ্ছে 0.9,
আর আমি জানি যে রিয়েল পার্টটা এই আগের যেটা আছে ওটাই থাকবে 22.19। কারণ কি এই যে এখানে আমি ওই ক্যাপাসিটরটা লাগানোর পরেও ওইটা যেহেতু পিওরলি রিঅ্যাক্টিভ, দ্যাটস ওয়াই অনলি আমার রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা কমছে, মানে ইমাজিনারি কম্পোনেন্ট যেটাকে বলো ওইটা কমছে, আর রিয়েল পার্টটা সেম আছে। সো আমি জাস্ট এই 22.19 এই জিনিসটা রিয়েল পার্ট যেটা ছিল আমি নিচে লিখে রাখি রিয়েল, এই রিয়েলটা যা আছে তাই থাকবে। সো আমি রিয়েল ইজ ইকুয়াল টু আই এম কস থেটা আনছি, এন্ড কস থেটা কি 0.9। এখন হচ্ছে আমি নতুন ম্যাগনিটিউডটা বের করবো যে নতুন কারেন্টের ম্যাগনিটিউডটা কত হবে, মানে এই যে ব্লু কালারের যে লাইনটা এটার ম্যাগনিটিউড কত হবে। সো বুঝে যেতেছে যে 31.7 থেকে একটু কমে যাবে কারেন্টটা। সো যাই হোক এখানে তাইলে আমরা এটা পাইলাম 22.19। তো এখন হচ্ছে আমরা আই এমটা বের করবো এখান থেকে। সো আই এম ইজ ইকুয়াল টু এটা ভাগ হবে ওটা দিয়ে 22.19 ডিভাইডেড বাই 0.9। আচ্ছা 24.6555 এরকম আসে। সো 24.655। সো এটা বোঝা গেল তো যে এটা একটু কনফিউশন হয় যে আমি এখানে পুরোটা কেন লিখলাম না। আমরা কিন্তু অ্যাকচুয়ালি পুরোটা নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি অনলি রিয়েল পার্টটা নিয়ে, উইচ উই নো যে এটা সেম থাকবে। দ্যাটস ওয়াই 22.19 ইকুয়াল টু আমি এই যে আই এম কস থেটা লিখছি। তো 22.19 ইকুয়াল টু আই এম কস থেটা ফর রিয়েল পার্ট। তো এটা লিখে দিই ফর রিয়েল, ঠিক আছে। সো ফর রিয়েল পার্ট এটা আসলো। এখন হচ্ছে এটা আমার নতুন ম্যাগনিটিউড। সো এই ম্যাগনিটিউড ইউজ করে আমরা আবার এই কাজটা করতে পারি না, সেম জিনিস, রাইট? সো এখন ওইটাই করবো আমরা। সো আই এম কে আবার ভেক্টর বানাবো, এন্ড আমি রিয়েল পার্টটার ক্যালকুলেশনটা দেখাইলাম না কারণ রিয়েল পার্টটা তো 22.19ই থাকবে। সো এটা যা আছে তাই। আমাদের ইন্টারেস্ট হচ্ছে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টে মাইনাস জে আই এম কত 24.655 এটা আসবে, and then sin theta আসবে। তো sin এখানে theta পয়েন্ট, আচ্ছা আমি কি এখানে ভুল করছি, পয়েন্ট, আচ্ছা 0.7, এটা উল্টা লিখছি আমি আসলে, এটা 0.9 এর জন্য হবে, এটা 0.7 এর জন্য হবে, এটা 0.7 এটা 0.9, এখানে তো ঠিকই লিখছি না? হ্যাঁ এটা 0.9, এটা ঠিক আছে। সো এখন হচ্ছে এখানে জাস্ট ওই cos ইনভার্স এর ওইটা হবে, সো 25.8 হবে এটা আর কি। সো এখন 22.19 মাইনাস হচ্ছে যে 24.655 ইনটু হচ্ছে এই sin এটা 24.655 ইনটু sin 25.84 এরকম অ্যাঙ্গেলটা। সো রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট আসে হচ্ছে 10.74। আচ্ছা উপরেও একটা ভুল লিখছি যেহেতু আমি ওটা করে আসছি 0.7 দিয়ে করছি, এটা অ্যাকচুয়ালি 25 হবে না, এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। 0.7 এর জন্য হয় কত 45.57 হয়, অ্যাকচুয়ালি কাছাকাছি আছে ভ্যালু দুইটা। সো 45 কেউ যদি লিখে থাকে এটা একটু কারেক্ট করে না, এটা হচ্ছে পয়েন্ট আগে 7 এর জন্য করব কারণ 7 এর জন্য অলরেডি সবকিছু আমরা জানি। সো 45.57 এটা হবে। এই ভ্যালুটা অ্যাকচুয়ালি ঠিক লিখছি যেহেতু এখানে আমি 31.7 কে 0.7 দিয়ে গুণ দিয়েছিলাম আদার রাদার দ্যান কস দিয়ে, ঠিক আছে। সো এটা একটু কারেক্ট করে নাও, এটাও একটু চেঞ্জ আসবে। এটা আসলে নিচের জন্য ভ্যালিড, ওটা নিচে চলে যাবে ভ্যালুগুলো যা আসছে। যাই হোক এটা আসে 22.6 আসে, সম্ভবত 22.6 আসে। ওকে, সো এখন আসলো আমার 10.746। এখন দেখো এই যে এটার দুটো যদি আমি কম্পেয়ার করি, আই এম এটা 1 যদি লিখি, এটা আই এম 2 যদি লিখি, আই এম 1 আর আই এম 2 এর ল্যাগিং, মানে ল্যাগিং না সরি রিয়েল পার্টটা সেম আছে, বোথ আর ল্যাগিং অ্যাকচুয়ালি। সো এই 22.19 আর 2.19 সেম আছে। আমি চাইলে দুইটা থেকে বিয়োগও করতে পারি, একই কথা দাঁড়াবে। চাইলে বাকি থাকে কে এই 22.6 থেকে আমার বাদ যাবে হচ্ছে 10, মানে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা কে নিয়ে নিতেছে, এই যে আইসি নিয়ে নিতেছে। সো অ্যাকচুয়ালি আমি যদি ওই আইসি মানে কেসিএল করি আর কি, কেসিএল না অ্যাকচুয়ালি এটা কেসিএল বলাটা ঠিক না যেহেতু আমাদের দুই স্টেটের জন্য, বাট যাই হোক আইসি এই জিনিসটা হবে তাইলে 22.6 মাইনাস এই যে এটা 10.746। অথবা আমরা যদি ওই যে জিওমেট্রিক্যালি এটা বুঝতে চাই তাহলে এটা দেখতে পারি আমরা, এই যে আইসিটা যেটুকু কমাই দিছে আর কি, আইসিটা ও তো আইসিটা অ্যাবজর্ব করছে, মানে ওটা গেল কই ওই কারেন্টের কম্পোনেন্টটা কোথাও না কোথাও তো যাইতে হচ্ছে, রাইট? সো এটা এইখানে গেছে আর কি। সো এই আইসিটা, সো এটা হচ্ছে আমাদের ওই যে পরবর্তীতে যেটা বাইরে হচ্ছে 10, আর এটা আগে ছিল কত 22.6, লিখে রাখি 22.6, আর এটা হচ্ছে কত 10 পয়েন্ট কত ছিল 2 10.7, এটাও 7.75 ছিল, এরকম কিছু একটা ছিল। সো এটা ছিল আগে, এটা হচ্ছে মানে সরি এটা ছিল আগে, এটা হচ্ছে পরে। তাহলে কোথায় গেল বাকিটুকু? এই যে আইসি তে গেছে। তার মানে এই দুটো বিয়োগ করতে হবে। সো তাহলে কত আসে? দুইটা যদি বিয়োগ করি 11.85 আসে।
ঠিক আছে 11.85। সো এটার আগে একটা জে থাকে, বাট যেটা তোমার আর দিতে হবে না, মানে তুমি যদি এটা লেখো তাইলে বোঝা যায় এটা পুরোটাই রিঅ্যাক্টিভ পার্টটা। ঠিক আছে, আমি জাস্ট রিঅ্যাক্টিভ পার্টটা নিয়ে কাজ করছি এখানে। অলরাইট, সো এখন হচ্ছে আমরা এই কারেন্টটা দিয়ে আমরা বাকি কি করব। এখন খুবই সহজ, সেটা হচ্ছে বেসিক্যালি আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভি বাই আর, রাইট? এখানে ভি আর এর জায়গায় কি হবে, এখানে তো রেজিস্ট্যান্স না, এখানে হচ্ছে রিঅ্যাকট্যান্স, সো এক্স সি। আরো কিছু জানি আমরা, সেটা হচ্ছে এক্স সি ইজ ইকুয়াল টু কত, 1/2 বাই এফ সি, টুয়াইস বাই এফ সি। সো এই টুয়াইস বাই এফ সি যদি এখানে বসে তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়, টুয়াইস বাই এফ সি ইন্টু ভি আই, আই সি ইজ ইকুয়াল টু এটা। এখন এখানে আমরা সবকিছুই জানি এক্সেপ্ট ফর সি। সো এই সিটা আমরা জাস্ট রাখবো, মানে সিটা জাস্ট আমরা বের করবো, সি এর ভ্যালুটা। সো এখানে যদি ওই কি করি তাহলে আসা হচ্ছে সি ইজ ইকুয়াল টু আই সি ওভার টুয়াইস বাই এফ ভি আসে আর কি। সো আইসি আমরা পাইছি হচ্ছে, এখানে আর জে দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট ম্যাগনিটিউডটা দিবা 11.85। অ্যাকচুয়ালি এটার জে মানে জে না, মানে তুমি যদি এটাকে যদি জেও লেখো, এটার ম্যাগনিটিউডটা অ্যাকচুয়ালি কত হয় আইসির, যা আছে তাই হবে না, জাস্ট অ্যাঙ্গেলটা কি হবে, এখানে -90 ডিগ্রি হয়ে যাবে, অথবা এখানে প্লাস হওয়ার কথা। যাই হোক, সো আমরা যদি জাস্ট ম্যাগনিটিউডটা নিই 11.85 অ্যাম্পিয়ার আসে, রাইট? জাস্ট ম্যাগনিটিউডটা নিলে আর একটা অ্যাঙ্গেল আসে, ওটা হচ্ছে অ্যাঙ্গেলটা আমরা রাখি না। সো যাই হোক, টুয়াইস বাই এফ দেয়া ছিল উপরে, এফ কত 50 হার্টজ আর 400 ভোল্ট। এখানে যেহেতু अगेन সিঙ্গেল ফেজ বলছে, তার মানে এই 400 ভোল্ট এটাই হচ্ছে আমার ফেজও আবার লাইনও দুইটাই, যেহেতু এটা হচ্ছে 0 ভোল্ট, রাইট? তো এটা 400 ভোল্ট ফেজ বা লাইন যেটাই বলো, যেহেতু একটা ফেজ, সো ডাজন্ট ম্যাটার। সো 50 ইনটু 400 এটা দাঁড়ায় আর কি, এটা হচ্ছে 94.3 মাইক্রোফ্যারাড এরকম আসে, মানে 94.3 ইনটু 10 টু দি পাওয়ার -6 আসে আর কি। ওকে, ফ্যারাড এটা আসে। যাক, এটা গেল একটা সিঙ্গেল ফেজ থাকলে, একটা সিঙ্গেল ক্যাপাসিটর থাকলে কি হবে। থিওরিটা কি, আমাদের রিঅ্যাকটিভ কম্পোনেন্ট কমে যাইতেছে। রিঅ্যাকটিভ বলতে ইমাজিনারি কম্পোনেন্ট যেটার সাথে জে আছে, ঠিক আছে? ঠিক আছে, বুঝা গেল? ওকে, সো আমরা তাইলে আরেকটা মুভ অন করি, যেটা হচ্ছে বেসিক্যালি থ্রি ফেজেরটা। তারপরে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রবলেম আর কি বুঝতে পারবা যে ওটাই কি দেয়া আছে অ্যাকচুয়ালি, এই প্রবলেমটাই, বাট এখানে আসলে কি লোড এক্সট্রা দেয়া আছে কিছু। এখানে যেটা বলছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রবলেমটাও দেখতে কিছুটা এরকমই, বাট কিছু এক্সট্রা ক্যাভিয়াট আছে। আগে দেখি জিনিসটা কি। এখানে বলছে আবার থ্রি ফেজ, ঠিক আছে? সো 50 হার্টজ 400 ভোল্ট মোটর develops 100 horsepower 74.6 kilowatt, the power factor being 0.75 and efficiency is 93. So a bank of capacity in delta across the supply terminals and the power factor raised to 0.95 lagging. ঠিক আছে, সো अगेन আমি পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করছি, আগে 0.7 থেকে 0.9 এ নিছি, এখনো সেম জিনিসই আছে, 0.75 থেকে 0.9 এ নিছি, বাট এখানে একটা ব্যাংক অফ ক্যাপাসিটর হবে। ঠিক আছে, each of the capacitance is built of 4 100 volt capacitors which are identical actually, সেটাই বলছে। so determine the capacitance of each capacitor, sorry, হ্যাঁ কি বলবো, হ্যাঁ capacitance of each capacitor, ঠিক আছে, ক্যাপাসিট্যান্স বললেই হয়তো। যাই হোক, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কেন মাল্টিপল ইউজ করা হয়েছে, কারণ হচ্ছে প্রত্যেকটা ক্যাপাসিটরের রেটিং হচ্ছে 100 ভোল্ট, আর আমাদের লাইন ভোল্টেজ কত 400 ভোল্ট। তার মানে এইটার সাথে যদি আমার ম্যাচ করতে হয় তাহলে তো চারটা বসাইতে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যখন ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটর সিরিজে যখন লাগানো থাকে এরকম ভাবে, তখন ক্যাপাসিটেন্স অ্যাকচুয়ালি কমে যায়, রাইট? আমি যদি এগুলোকে ক্যাপাসিটর ধরি, সি, আচ্ছা যদি আইডেন্টিক্যাল ধরি সি সি সি, তাইলে সি ইকুইভ্যালেন্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1/c প্লাস 1/c প্লাস 1/c, এরকম ভাবে চারটা হবে। আর একটা ইনভার্স হবে, মানে বেসিক্যালি রেজিস্ট্যান্স সিরিজে মানে প্যারালাল থাকলে যেভাবে হয়, ক্যাপাসিটর ইসা থাকলে ওরকম হয় আর কি, মানে সিরিজে থাকলে। আর প্যারালালে যদি ক্যাপাসিটর থাকে, which is not the case here, তাইলে কি হয়, ক্যাপাসিট্যান্স গুলো যোগ হয় অ্যাকচুয়ালি। এরকম ভাবে যদি থাকতো তাইলে সি কিউ হতে হচ্ছে সি প্লাস সি ডট ডট ডট, এরকম হতো। তো যাই হোক, এটা যদি আমরা করি, সি আসে নিচে আর উপরে আসে 4, আর যদি ইনভার্স করি তাহলে আসে হচ্ছে সি বাই 4।
এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আর কি কয়টা ক্যাপাসিটর আছে, বেসিক্যালি অত দিয়ে ভাগ হয়ে যাবে যেহেতু আইডেন্টিক্যাল না বললে আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু এখানে বসায় দেন ক্যালকুলেট করতাম। বাট যাই হোক, C/4টা আমাদের কাজে লাগবে। আরেকটা জিনিস, যখন আর কি ভোল্টেজের কথা বলা হইতেছে 100 ভোল্ট, আমরা যদি চিন্তা করি যে প্রত্যেকটা ক্যাপাসিটর একটা ভোল্টেজ সোর্স, এট ইটস পিক এটা হচ্ছে 100 ভোল্ট সাপ্লাই দিবে, তাইলে তো এগুলো সব যোগ হয়ে যাইতেছে, রাইট? যেহেতু ভোল্টেজ সিরিজে থাকলে কি হয়, যোগ হয়। প্যারালালে থাকলে অ্যাকচুয়ালি কিছুই হয় না, যা আছে তাই থাকে। প্যারালালে দুইটা সেম ভোল্টেজ সোর্স থাকলে সেমই থাকবে। সো এখানে হচ্ছে তোমার ভোল্টেজ যদি 400 ভোল্ট হইতো, সরি 4 না 100 ভোল্ট হইতো দুইটারই রেটিং, তাইলে আমার ভোল্টেজটা কত হইতো, ভোল্টেজ টোটালটা 100ই থাকতো। বাট এখানে যেহেতু সিরিজে, এখানে তাইলে ভোল্টেজ টোটালটা হবে আমার 400 ভোল্ট টু ম্যাচ দ্য লাইন ভোল্টেজ। অ্যাকচুয়ালি ক্যাপাসিটর ব্যাংক এর জন্য ইউজ করা হয়, কারণ একটা 400 ভোল্ট ক্যাপাসিটর হয়তো বা বানানোটা ডিফিকাল্ট অথবা অ্যাভেলেবল থাকে না। সো যেগুলো আর কি অ্যাভেলেবল থাকে ওগুলো আর কি মাল্টিপল কানেক্ট করে আর কি ওই ভোল্টেজটা রিচ করা হয়, ঠিক আছে? আর ক্যাপাসিটেন্সটা ওভাবেই সেট করা হয় যেন হচ্ছে ক্যাপাসিটেন্স কি হয়েছে আমার 4 ভাগ হয়ে যাইতেছে। তো ক্যাপাসিটেন্স আমার একটা সার্টেন মিট করতে হলে আমার বড় ক্যাপাসিটরই বসাইতে হবে আলটিমেটলি, ঠিক আছে? তো যাই হোক, এখন যে পার্টটা বলছে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে 3 ফেজ লাইন, রাইট? সো 3 ফেজ লাইন এরকম ভাবে। আর তোমাদের অ্যাসাইনমেন্টে যেটা দেয়া আছে সেটা হচ্ছে সেম জিনিসই, জাস্ট এখানে যে লোডটা আছে এই লোডে একটা না, এখানে মাল্টিপল লোড আছে বাট প্যারালালে কানেক্টেড আছে। সো তোমার ফার্স্ট ইনিশিয়াল কিছু ক্যালকুলেশন করে নেওয়া লাগবে লোড সাইডে টু ফিগার আউট দ্য এন্টায়ার লোড এন্ড এন্টায়ার পাওয়ার ফ্যাক্টর, এন্টায়ার হচ্ছে গিয়ে VAR টা আর কি। সো 3 ফেজ লোড তোমাদেরটা আর কি প্যারালালে কতগুলো লোড লাগানো আছে। সো এখানে জাস্ট আরো কয়েকটা লোড আছে, ঠিক আছে? বাট এখানে যেটা বলছে এটা খুবই সিম্পল, তোমার জাস্ট এটার ক্যাপাসিটর লাগানো হয়েছে। সো আমি তাহলে ড্র করি ক্যাপাসিটরের লাইনগুলো এইভাবে। এরকম করে আর কি 4টা ক্যাপাসিটর প্রত্যেকটা ব্রাঞ্চে থাকবে। এরকম ভাবে থাকবে। আর এখানে হচ্ছে তোমার ওই যে 3 ফেজ সাপ্লাইটা, ঠিক আছে? ও আচ্ছা, এটা লাইনটা কানেক্ট করা হয় না, এটা এখানে কানেক্টেড হবে। এখন বলছিল কি, ও আচ্ছা এটা কেন ড্র করছি, এখানে বলছে যে ব্যাংক অফ ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন ডেল্টা অ্যাক্রস দ্য সাপ্লাই, সো ডেল্টা কানেকশন। হাউএভার আমরা অ্যাকচুয়ালি জানি না যে লোড বা সাপ্লাইতে কি ধরনের কানেকশন আছে। উই ক্যান অ্যাসিউম ইটস ডেল্টা, উই ক্যান অ্যাসিউম ইটস ওয়াই। এটার এফেক্টটা কোথায় পড়বে? এর এফেক্টটা পড়বে হচ্ছে তুমি এই যে 400 ভোল্টকে কিভাবে ইন্টারপ্রেট করো এটার উপরে, ঠিক আছে? তুমি এটাকে যদি লাইন ধরো তাইলে হচ্ছে তুমি যদি এটা ইমাজিন করো যে এটা ওয়াই কানেকশন আছে, তাইলে ওয়াই কানেকশনে লাইন ভোল্টেজ কে √3 দিয়ে ভাগ দিতে হবে। বাট তুমি যদি অ্যাসিউম করো যে এটা ডেল্টা কানেক্টেড আছে, তো ডেল্টা কানেকশনে কি VL ইজ ইকুয়াল টু ভি ফেজ না? কারেন্টটা চেঞ্জ হয় বাট ভোল্টেজ তো সেম থাকে। সো এটা আর কি তোমার অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করবে তুমি আর কি VL কি ধরতেছো। সো বইয়ে যেটা করছে, বইয়ে 400 ভোল্টকে 400 ভোল্টই রাখছে, বাট ওরা পাওয়ারে একটু চেঞ্জ করছে, ওরা পাওয়ারকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছে। সো আর কি ওরা ধরছে এটা ডেল্টা কানেক্টেডই আছে, যেহেতু ওটা √3 দিয়ে আর ভাগ করে না ওরা, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন ইটা দেখি কিরকম হবে। সো পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে যদি আমরা এটা বোঝার ট্রাই করি কি হয়, আগে আমার ছিল হচ্ছে ধরো এরকম ভাবেই ছিল, এরকম আগে আমার ছিল এরকম ভাবে এইটা সেটআপটা। তো এখানে একটা সার্টেন VAR ছিল, VAR লেটস সে ইটস 1, আর একটা KVA ছিল আগের। আচ্ছা, এটা MVAR হবে বাট KVAR হবে, যাই হোক আমি জাস্ট ইউনিটটা লিখলাম VA, ঠিক আছে? আর রিয়েল পাওয়ার একটা কিছু একটা দেয়া আছে, এটা অ্যাকচুয়ালি রিয়েল পাওয়ার 74.6, এটাকে ভাগ দিতে হবে এফিসিয়েন্সি দিয়ে, কারণ এটা হচ্ছে আমার মেকানিক্যাল আউটপুটটা আর এফিসিয়েন্সিটা হচ্ছে 93%। তার মানে আমার মেশিনের ভিতরে যেই পরিমাণ পাওয়ার আমি ইনপুট দিচ্ছি রিয়েল পাওয়ার, ওইটা 93% আমি এফিশিয়েন্ট, তাহলে মানে 93%-এ আমি 74.6 পাইতেছি, তার মানে আমি ইনপুট আরো বেশি দিতেছি। তো তার জন্য আর কি ভাগ হইতেছে এখানে, ঠিক আছে? তো যাই হোক, পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করার পরে মানে এই যে ক্যাপাসিটর লাগানোর পরে কি করবে, ক্যাপাসিটর কিছু একটা VAR আর কি ওর নিজের জন্য নিয়ে নিবে, রাইট? যেহেতু ওরা আর কি রিঅ্যাক্টিভ পাওয়ার প্রডিউস করবে, যেহেতু ও আর কি অবজার্ভ করতেছে, রাইট? সো তখন কি হবে, জিনিসটা আর কি এরকম ভাবে নেমে যাবে। রিয়েল পাওয়ার যা আছে সেমই থাকবে, বাট এই VAR-টা কি হবে, তখন VR2 হবে, মানে ছোট হয়ে যাবে আর কি। সো ওই বাকিটুকু গেছে কই, ক্যাপাসিটরের ভিতরে। সো এই পার্টটুকু হচ্ছে VAR তোমার C, ঠিক আছে? সো এটাকে যদি C লিখি, এটাকে চলে গেছে, তার মানে
আমি VR1 which is for 0.75 ওটা থেকে যদি আমি VR2 which is for 0.95 এই দুটো মাইনাস করি তাহলে আমি VRC পাবো। সো বেসিক্যালি বইয়ে ওটাই করছে। তার আগে ওই যে পি এর কথা যেটা বললাম, পি টা আগে আমাদের বের করে নিতে হবে। পি ইজ ইকুয়াল টু 74.6 ডিভাইডেড বাই 0.93, কারণ ওটা হচ্ছে আমাদের মেকানিক্যাল আউটপুট। কিন্তু এই যে হর্স পাওয়ারে যে জিনিসটা দেয়া আছে মেকানিক্যাল আউটপুট which has an efficiency of 93%, তার মানে অ্যাকচুয়ালিতে আমি আরো রিয়েল পাওয়ার ওর ভিতরে বেশি ইনপুট করতেছি। সো ওই যে রোটর স্টেটর কিছু লস আছে, ওই লসেস এর পরে আমি যা 74.6 পাইতেছি, তার মানে ইনপুট আমি বেশি দিতেছিলাম, দ্যাটস ওয়াই ভাগ হইছে এখানে। ঠিক আছে, 80 কিলোওয়াট আসে আর কি। এটা একটু খেয়াল রাখতে হবে। সো এই জিনিসটা আমার এই ট্রায়াঙ্গেলের বেসটা হচ্ছে 80 কিলোওয়াট, সো এটা সবসময় সেম থাকবে। সো আমরা যদি ভিআরসি লিখি ডিরেক্টলি, VRC is equal to VAR1 minus VAR2. ওকে, সো VR1 কত আমার এখানে, যদি আমি VR লিখি মানে বেসটা বের করব, সরি বেস না, হাইটটা বের করব, আমাদের বেস জানা আছে। সো আমরা ওই tan ইউজ করতে পারি, রাইট? সো tan থিটা ইজ ইকুয়াল টু আর কি যে বেস ওভার তোমার আর কি হাইট রেটেড, মানে হাইট ওভার বেসের সূত্রটা। সো বেসিক্যালি ওখানে ওপাশে গিয়ে বেসটা গুণ হবে, মানে 80 টা গুণ হয়ে যাবে। সো tan থিটা 1, এটা এই থিটাটা আসবে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর থেকে, এটার সাথে 80 গুণ হবে, 80 মাইনাস এটার সাথেও 80 গুণ হবে, বাট এটা হবে tan থিটা 2, এখানেও 80 থাকবে। আচ্ছা, এটা অ্যাঙ্গেল মনে হইতেছে, এটা সামনে দিলে ভালো হতো। আচ্ছা, এখন ঠিক আছে। সো এখন থিটা গুলো আমি পাবো কই? ইয়া থেকে পাবো, পাওয়ার ফ্যাক্টর থেকে পাবো। সো থিটা 1 ইজ ইকুয়াল টু cos ইনভার্স 0.75, 0.75, আর ইসে পাবো হচ্ছে থিটা 2 পাবো হচ্ছে আমার cos ইনভার্স 0.95 থেকে, যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার পর আমার 0.95 হইছে, রাইট? 0.95। সো এই দুটো আসে, তো এই দুটো এখন এখানে ইনপুট করবো। সো 80 যদি আমি কমন নেই, 80 আর tan থিটার ভ্যালুগুলো যদি বসে, প্রথমটা হয় যে 41.41 হয়, আর পরেরটা হয় হচ্ছে 18.19 আর কি। তো একটা জিনিস খেয়াল করবো, যখন আর কি ভিতরের ভ্যালুটা মানে পাওয়ার ফ্যাক্টর যখন কম থাকে অ্যাঙ্গেল বেশি হয়, আর যখন আর কি বেশি থাকে তখন অ্যাঙ্গেল কম হয়। 1 এ হয়ে যাবে কত? এটা cos ইনভার্স করলে 0 আসে মনে হয়, হ্যাঁ অ্যাঙ্গেলটা 0 আসার কথা। যাই হোক, ওটা করে দেখো যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কত হয়। বাট যাই হোক, এটা আমরা তাহলে বসাই দিই, 80 ইনটু হচ্ছে তখন 18.9 হবে শুরুতে, সরি আচ্ছা ডিরেক্ট মাল্টিপ্লাই করে দিই। এটা হচ্ছে tan থিটা যখন বসাবো 41.14, তখন আসবে হচ্ছে 0.881 মাইনাস হচ্ছে যেহেতু 80 কমন নিছি 80 থাকবে না, এখানে হচ্ছে 0.3288। এটা পজিটিভই আসবে ভ্যালু, যেহেতু হচ্ছে তোমার ভিআরটা বড় হওয়ার কথা আগেরটা, আর পরেরটা ছোট হওয়ার কথা। ঠিক আছে, সো তখন তোমার কেভারটা আসবে হচ্ছে 44.25, এটা আসবে 25। সো কেভার, সো এই পরিমাণ পাওয়ার হচ্ছে আমার ক্যাপাসিটর নিজের জন্য নিয়ে নিতেছে, মানে এভাবে আমরা চিন্তা করতে পারি। অথবা প্রডিউস করতেছে, ক্যাপাসিটর ইউজুয়ালি প্রডিউস করে, আর হচ্ছে ইন্ডাক্টর কি করে? অ্যাবজর্ব করে। বাট সাইকেলটা আর কি মানে এখানে চলে, তখন হচ্ছে কেভিআর ফ্লোটা এখান থেকে কেভিআরটা কমে যায়, এই দুইটার ভিতরে আর কি চলে, আদান প্রদান চলে আর কি। বেসিক্যালি ও অ্যাবজর্ব করে, ও প্রডিউস করে, এরকম। সো আর সাপ্লাইটাকে আমার এই কেভিআরটা এক্সট্রা প্রডিউস করতে হইতেছে না, এই ক্যাপাসিটর গুলোই সাপ্লাই করতে পারবে। সো যদি এটা আর কি কেভিআর কম দেয়, তাহলে কি লাইনে কম পাওয়ারই হবে, স্ট্রেস কম লাগবে, সো এমভিএ ফ্লোটা কম হবে, সো বেসিক্যালি লস কমবে। ঠিক আছে, জাস্ট লোকালাইজ করতেছে এই ভিআর পাওয়ার ফ্লোটা, মানে রিঅ্যাকটিভ পাওয়ার ফ্লোটা লোকালাইজ করা, এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এভাবে চিন্তা করতে পারো। তো যাই হোক, 44.25 আসে। ঠিক আছে, সো এখন এইটা দিয়ে আমরা এই ইটার বের করতে পারি। সো এই পাওয়ারটা আমরা পাইলাম 44.25। এখন হচ্ছে আমাদের ভোল্টেজটা জানা আছে which is 400 ভোল্ট, রাইট? 400 ছিল না? হ্যাঁ 400 ভোল্ট। এখন আমাদের লাগবে হচ্ছে আমাদের ক্যাপাসিটরটা লাগবে। সো আমাদের এক্সসি এর ভ্যালুটা বের করতে হবে। সো আমাদের আই জানতে হবে না, তাইলে তো আমরা এক্সসি টা বের করতে পারবো।
দেন এক্সি বের করলে কি পারবো আমরা সি বের করতে পারবো, রাইট? সো সিকোয়েন্স টাইপ হবে। সো আমাদের লাগবে কি আই লাগবে। সো আই এখানে কি আইসি যদি লিখি ভি ওভার, এখানে দেখবা ভি ফেজ লেখছে আবার, ঠিক আছে? সো তার মানে ওরা অ্যাসিউম করতেছে পুরোটাই ডেল্টা কানেক্টেড। সো ভি ফেজ ডিভাইডেড বাই এক্সি। এখন কাহিনী হচ্ছে আমাদের এখানে আইসিটাও জানা নেই, এক্সসিটাও জানা নেই। সো ভিপিএইচ টা অনলি জানা আছে। সো আমরা চাইলে ওই যে মডিফাই করে জাস্ট এখান থেকে একটা ইয়া লিখতে পারি, আমরা আইসি এর জন্য একটা এক্সপ্রেশন লিখতে পারি। সো এটা কি হয়, ভিপিএইচ ইনটু টোয়াইস পাই এফসি। সো সি জানি না, সো সি এর রেসপেক্ট আমরা একটা আইসি এর এক্সপ্রেশন আনি। সো এটা কি হয় 400 সরি 400 ইনটু 2 পাই ইনটু 50 ইনটু সি। এটা করলে অনেক বড় একটা ভ্যালু আসে, which is 1256 সি, 125600 সি আইসি আসে। তো এটা গেল আমাদের দুইটা আননোন আছে, তার মানে কি আরেকটা আমার লাগবে, ইকুয়েশন লাগবে। সো আরেকটা ইকুয়েশন কোথা থেকে আসবে? বেসিক্যালি পাওয়ারের সূত্র থেকে আসবে, ঠিক আছে? সো পাওয়ারের সূত্রটা কি আমাদের? ভি পি ইজ ইকুয়াল টু ভিআই না? এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে cos থিটা থাকার কথা একটা, রাইট? সো এখানে পি কি অ্যাকচুয়াল পাওয়ার? এখানে পিটা তো হচ্ছে আমার ভিআর, রাইট? সো পিওরলি রিঅ্যাকটিভ। সো পিওরলি রিঅ্যাকটিভের থিটাটা কত হয়? 90 ডিগ্রি হয় না? আর আচ্ছা দাঁড়াও, থিটা 90 ডিগ্রিটা হবে, এটা দিলে জিরো হয়ে যাবে। বাট জিনিসটা হয় কি, তুমি যখন এখানে ভিআর লিখবা তখন আর কি পাওয়ার ফ্যাক্টরটা কত হবে? পাওয়ার ফ্যাক্টরটা তোমার ওখানে তখন আর কি থাকবে না কোনো। জিনিসটা হচ্ছে তুমি যদি রিঅ্যাকটিভ পাওয়ার লেখো ভিআর, তাহলে ভিআই ইজ ইনাফ। তোমার পাওয়ার ফ্যাক্টরটা আর কি ওখানে ওভাবে কাজ করবে না। তুমি যখন রিয়েল পাওয়ার বের করতে চাও পি, তখন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হয়, কারণ তোমার অ্যাকচুয়াল পাওয়ারের একটা সার্টেন পোর্শন হচ্ছে গিয়ে তোমার আর কি পাওয়ার ফ্যাক্টরটা মেইন করে। সো ভি থেকে আই মানে ভি আর আই গুণ দিলে যেটা থাকে ওইটা তুমি 0.9 বা 0.8 দিয়ে গুণ দিয়ে কি করো, ওটাকে নাকি রিডিউস হয় আর কি একটু। তো ভি আর এ ওটা আর থাকবে না, তোমার জাস্ট বেসিক্যালি ভি ইনটু আই হবে। এখানে আর কি ধরা হইতেছে যে কজ এখানে 0 ডিগ্রি থাকবে। এটা কেন? কারণ হচ্ছে তুমি যদি ইশেরটা দেখো, পাওয়ার ট্রায়াঙ্গেলটা দেখো, অ্যাকচুয়ালি কজ এখানে 0 ডিগ্রি আসে, দ্যাটস ওয়াই 90 হবে না। ভিআরটা হচ্ছে এখানে এটা, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কার আর কার ভিতরে, মানে ভোল্টেজ আর কারেন্টের ভিতরে না। সো যখন আর কি পিওরলি ভিআর হয়, এই ইয়াটা ওভারল্যাপ করে, তার মানে অ্যাঙ্গেলটা কত হয়ে যায়, 0 ডিগ্রি হয়ে যায়। সো দ্যাটস ওয়াই এখানে cos 0 ডিগ্রি হয়। এভাবেও চিন্তা করতে পারো, একই কথা। তো এখন যদি আমি কে বার লিখি তাহলে কি করতে হবে, মানে যেহেতু কিলোবারে আছে এই জিনিসটা, এটা কিলোবারে আছে, অথবা না নিলেও হয়, তুমি যদি জাস্ট ভিআর এর ইটা বসাও, ভ্যালুটা বসাও তাহলে হয়। সো 44.25 ইনটু 10 টু দি পাওয়ার 3 is equal to VI. So I এর ভ্যালু জানা নাই, বাট এই I টি আইসি, V এর ভ্যালু আমাদের জানা আছে 400। আমি ওইটা লিখি 400 লিখি। So 400 বেসিক্যালি আইসি থেকে এখানেও আমি একটা ইয়ে পাবো, এক্সপ্রেশন পাবো। সো আচ্ছা 400 আইসি ইজ ইকুয়াল টু, আচ্ছা আইসি তো ভ্যালু বের হবে না এখান থেকে, আমি জাস্ট ইটা লিখি আইসি, জাস্ট এখানে প্লাগ ইন করি। এটা আইসিটা অ্যাকচুয়ালি কত আমার 125600, যেহেতু আমার আইসি বের করে তো আমার কাজ নাই, রাইট? এখানে চাইলে আমি এখান থেকে আইসির ভ্যালুটা বের করতে পারি, বাট এখানে বের করে আমার আইসিটা আবার এখানে বসাইতে হবে। এর চেয়ে ভালো হয় না আমি আইসি ডিরেক্টলি এটা বসাই দিই। সো 44.25 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 400 মাল্টিপ্লাইড বাই এই যে আইসির এক্সপ্রেশন কত পাইছি আমি, 125600। সো 125600 সি হবে, রাইট? তো সি এটা আসে। তো এখন হচ্ছে আমি এখান থেকে ডিরেক্টলি সি এর ভ্যালুটা পেয়ে যাবো, জাস্ট এইসব জিনিস এপাশে যে ভাগ হবে আর কিছুই না, ঠিক আছে? তো সি এর যে ভ্যালুটা পাবো এটা হবে হচ্ছে আমার 293.4 মাইক্রোফ্যারাড, এরকম হবে কিছু একটা, ঠিক আছে? এখন দেখো আমি সি এর ভ্যালু পাইছি, বাট সিটা আমি কি পাইছি, এই পুরো ক্যাপাসিটেন্সের আর কি এটা ভ্যালুটা, মানে এই আর এর অ্যাক্রসে পাইছি সি এর ভ্যালুটা। তো একটা ইন্ডিভিজুয়াল একটা কত হবে, এই যে একটু আগে যে এক্সপ্রেশনটা আমি লিখছিলাম, এই যে এখানে সি ওভার 4 সি ইকুইভ্যালেন্ট। সো আমি পাইছি অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্টটা, তা আমার বের করা লাগবে সি ইন্ডিভিজুয়ালটা। আমি যদি এখানে ইন্ডিভিজুয়াল লিখি আইএনডি তাহলে আর কি ভালো বোঝা যাবে। সো এই যে জিনিসটা পাইছি, দিস ইজ অ্যাকচুয়ালি সি ইকিউ। সো তার মানে সি ইন্ডিভিজুয়াল যদি আমি চাই তাহলে কি 4 দিয়ে গুণ দিতে হবে। সো 4 মাল্টিপ্লাইড বাই 293, 293 সরি 293.4 আর কি, এটা দিয়ে আর কি ই হবে।
গুণ হবে। সো এটা কত হয় 1173.6। তো এখানে মাইক্রোফ্যারাড আছিল, এখানে মাইক্রোফ্যারাডই থাকবে, ঠিক আছে। তো এভাবে করতে হয়। তো তোমাদের অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টে এভাবেই দেয়া ম্যাথটা, আমি যদি ওইটা নিয়ে হালকা একটু ডিসকাস করি, ওখানে হচ্ছে কি তোমার এই যে লোডের পার্টে ক্যালকুলেশনটা বেশি, মানে তোমার এইটুকু আইডেন্টিক্যাল, ঠিক আছে, এটুকু পুরো ক্যালকুলেশন সেম, বাট তোমার এই যে ভিএআর এর যে ভ্যালুটা আমি উপর থেকে নিয়ে আসছি, এই ভিএআর এর ভ্যালুটা তোমার আর কি অনেকগুলো স্টেপসে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। ভাইয়া আমি অ্যাসাইনমেন্টের কথা জিজ্ঞেস করছিলাম, ওখানে যে বলে দিছে যে মানে মানে সাপোজ আমার গ্রুপ হচ্ছে 16 আর কি, ওখানে বলে দিছে যে 0.85 লিডিং ল্যাগিং থেকে হচ্ছে 0.95 লিডিং পর্যন্ত যে কোনো একটা ভ্যালু নিতে। তো ওইটা কিভাবে করবো, ডিটারমাইন করবো? আমি না ওই জিনিসটা বুঝতে পারছি না। ক্লাস না, এটা ওই যে এসটি ক্লাস না। আচ্ছা দাঁড়াও দেখি একটা, क्या मांगते हो? প্রথম তিনটা গ্রুপের জন্য দেখি কেন মানে এটা কিরকম করবো যে আপার কেস দিয়ে একবার করে, লোয়ার কেস দিয়ে একবার করে, দেন মাঝখান থেকে একটা নিবো? এখানে দেখো, এখানে পাওয়ার যেটা আছে পিএ আউট, না ভাই, একটু ওই যে লোড সি তে একটু যান, লোড সি এর কোশ্চেন যেটা, লোড সি বলতে মানে ওই যে কোশ্চেনের উপরে দেখেন লোড সি এর হচ্ছে ও কতগুলো আচ্ছা আচ্ছা স্পেসিফিকেশন আচ্ছা, দেওয়া আছে। পার্ট 1 এ যেটা বলছে, হ্যাঁ জি জি জি। 0.98 ল্যাগিং থেকে তোমার ইয়ান্তে পাচ্ছে, দাঁড়াও লোড কনফিগারেশন, তুমি নাকি দিয়ে দিস ওই ড্রাইভার কোথায় এই যে এটা এটা an জি existing ভাই motor জি। DC horsepower operating at NC efficiency, the plant engineer must choose its operational PFC between 0.85 lagging to leading to minimize the total kVAR for external capacitor. আচ্ছা, এখানে তোমাদের সি তে যেটা দেয়া আছে টিসি কত দেয় 100, ধরো 100 গ্রুপ 1 এর জন্য করতেছি, সো 100, এটা হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর এখানে একটা ধরে নিতে হবে। তো পয়েন্ট, আচ্ছা এখানে যদি তুমি পাওয়ার ফ্যাক্টর সি ধরে নাও 0.8 থেকে 9 এর ভিতরে, তাহলে কি হবে, এই যে কেভার রিকোয়ার্ড ফর এক্সটার্নাল ক্যাপাসিটরস কমে যাবে, কারণ ও নিজে কিছুটা অ্যাবজর্ব করবে, রাইট। বাকি সবারই তো পিএফ দেয়া আছে, সো এখানে আরেকটা পিএফ এর কলাম হবে, বাট এই পিএফটা হচ্ছে তোমার ফ্রিডম আছে, তুমি 0.85 থেকে 0.9 ধরে নিবা। এখন তোমাদের তো মানে ক্যাপাসিটর, এখানে কি বলা আছে আবার লিডিং আর ল্যাগিং এর একটা রেঞ্জ দেওয়া আছে, আমি কি লিডিং ও ধরতে পারবো ল্যাগিং ও ধরতে পারবো হ্যাঁ সেক্ষেত্রে? এটা তোমার ইচ্ছা। এখন জিনিসটা খেয়াল করো যে এখানে যেহেতু সিনক্রোনাস মোটর আছে, আমার কিন্তু লিডিং ধরলে সুবিধা, কারণ তাইলে আমার ক্যাপাসিটরের লিডিং এটা কম লাগবে, লিডিং পাওয়ারটা কম নেওয়া লাগবে, রাইট। এটা এটা তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা ধরতে পারো, যেহেতু এখানে কোনো পিএফ এর কলাম নাই, রাইট। এই কলামটা তুমি নিজে বানাই নেবা ইচ্ছা মতো, 0.85 থেকে 0.9 ল্যাগিং ধরে নিবা, ওকে। এখন জিনিসটা হচ্ছে জাস্ট এই ম্যাথটা হচ্ছে বেসিক্যালি এই ম্যাথটাই, বাট এখানে আরো কয়েকটা লোড আছে, সো তোমার লোড আছে হলো তিনটা, সো তিনটা লোডের জন্য তুমি আলাদা আলাদা ক্যালকুলেট করতে হবে। সো সবারই একটা পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে, সো বেসিক্যালি ইটস আ কম্বিনেশন অফ টু ম্যাথ। তোমার ওই যে আগে একটা ছিল যে মাল্টিপল ছিল, একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, একটা লিডিং, একটা ল্যাগিং, একটা ইউনিটি, এভাবে তিনটা ছিল। তো তিনটা থেকে তুমি আলটিমেট একটা কেভিএ এন্ড হচ্ছে কেভার এগুলো সব বের করছো, কিলোওয়াটও বের করছো। ওই জিনিসটা আগে করে নিতে হবে, দেন হচ্ছে তুমি এই টোটাল পাওয়ার যেটা পাইছো ওইটা ধরে এই যে ভিআর যে ডেফিসিয়েন্সিটা এটা বের করবে আর কি, যে কতটা আমার মানে কমতেছে একটা সার্টেন পাওয়ার ফ্যাক্টরের জন্য। সো যেটা বলছে সেটা হচ্ছে এখানে মেবি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হবে। আচ্ছা ভাই, আমি কি এভাবে করব যে এভাবে কি করতে পারি যে আমি হায়ার রেঞ্জটা ধরলাম লিডিং এরটা, ল্যাগিং এরটা ধরলাম, ধরে ডিফারেন্স দেখায় দেন বললাম যে যেহেতু হচ্ছে কমতেছে কিউ, সেক্ষেত্রে হচ্ছে আমি লিডিং বা ল্যাগিং যেটাই ধরি এটা সেটা ধরে নিলাম, কি এভাবে অ্যাপ্রোচ করবো না ডিরেক্ট হচ্ছে অ্যাপ্রোচ করে ফেলবো যে আমি অ্যাজিউমিং যে এটা লিডিং এততে? এখন একটা কথা হইতেছে কি, এখানে তো তোমাদের আলটিমেটলি বের করতে হবে, রাইট, ক্যাপাসিটর ব্যাংকের জন্য ইয়াটা বের করতে হবে। জি জি ভাই, এটার ভ্যালুর উপরে হচ্ছে বাকি দুইটার অ্যান্সার হ্যাঁ ডিপেন্ড এটা করে। এখন ধরো এটা যদি র্যান্ডমলি এমন একটা ধরে নাও যাতে ক্যাপাসিটর একেবারেই লাগে না, পাওয়ার ফ্যাক্টর 0.98 আসলে তোমাদের পাওয়ার টার্গেট, পিএফ 98 হচ্ছে তোমাদের টার্গেট, পিএফ ইজ ইকুয়াল টু 0.98 এ আনতে হবে সব মিলায়। তো তুমি যদি এটার ভ্যালু এমন ভাবে ধরো যে আমি 0.9 এর একেবারে চলে আসি ডিরেক্টলি, তাহলে তো আর হিস ক্যাপাসিটরের পার্টটা করা লাগতেছে না। যদিও আসাটা খুবই রেয়ার, তুমি ল্যাগিং ধরলে কখনোই আসবে না, লিডিং ধরলে মাঝে মাঝে আসতে পারে। আর 0.9 যেহেতু একটা রেঞ্জ দিয়ে দিছে, হয়তোবা 0.9 এ ধরলে নাও আসতে পারে, একেবারে ম্যাক্সিমামটা ধরলে। তো তুমি আগে হচ্ছে তিনটা লোডের জন্য, ধরো এরকম আছে, লোড লিখি, রেজিস্টিভ ইন্ডাকটিভ না লিখে, এরকম একটা লোড, এরকম একটা লোড, তিনটা আছে মনে হয় লোড, না? বাইরে কি তো ঠান্ডা এটা পড়তো? লোড আর একটা লোড।
এখান থেকে তোমার টোটাল একটা কেভি এন্ড কেভার বের হবে, মানে আমি যদি ক্যাপাসিটর ছাড়া চিন্তা করি, সো এর অ্যাক্রসে সোর্সের অ্যাক্রসে যদি আমি চিন্তা করি, তাহলে কি হবে, এখান থেকে একটা কেভিএ আসবে অথবা এমভিএ যেটাই আসুক না কেন, মানে ভিএ আসবে আর কি, আর একটা কে var আসবে, রাইট? সো এই তোমার এই ভারটা হচ্ছে গিয়ে তোমার দিবে এখানে পাওয়ার ফ্যাক্টরটা কত, ওইটা অনুযায়ী ভিআর এর একটা ভ্যালু আসবে। এন্ড তোমার কি করতে হবে, এই রিকোয়ার্ড পাওয়ার ফ্যাক্টর পৌঁছাতে হলে এই কেভারটাকে কি হবে, কমাতে হবে যাতে 0.98 তুমি পৌঁছাতে পারো। সো ওটার জন্য কি করা লাগবে, তোমার ক্যাপাসিটর ব্যাংক বসানো লাগবে। তো তখন হচ্ছে এইখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে করবা। আমি দেখাই ম্যাথটা হচ্ছে ফার্স্ট পার্ট ম্যাথটা হচ্ছে বেসিক্যালি এটা, এরকম র্যান্ডম কিছু লোড দেয়া আছে সবগুলো একসাথে, তোমার আলটিমেট কিলোওয়াট এন্ড কেভিএ কত, কেভিএ আরো কিন্তু অ্যাকচুয়ালি আমরা বের করছিলাম, কেভার হচ্ছিল এত আসছে 75.7, এই তো ভালো, এটা আসছে একটা সার্টেন পাওয়ার ফ্যাক্টরের জন্য কত 0.914 এর জন্য। এখন 0.914 থেকে আমার 0.98 এ নিতে হবে, সো তাইলে এই ভিআরটাকে ডেফিনেটলি কমাইতে হবে। সো কত কমালে 0.98 আসবে, ওইটাই বেসিক্যালি ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে তোমার ক্যাপাসিটরের যে ভ্যালুটা আছে, এরপরে হচ্ছে এই ম্যাথটার এই সেকেন্ড পার্টটুকু করবা, এই ম্যাথের এই সেকেন্ড পার্টটুকু করবা। এখন ক্যাপাসিটর ব্যাংক বললে তো ওইভাবে করবা, ভোল্টেজ রেটিংটা ওভাবে আসবে, আর যদি একটা সিঙ্গেল ক্যাপাসিটর ইউজ করতে চাও তাও মানে ওভাবে আর কি তোমার ক্যালকুলেশনটা করতে হবে, সেখানে আর কি যেভাবে বলছে, ঠিক আছে? তোমাদের টার্গেট হচ্ছে 0.98 ল্যাগিং সবার জন্য। তো যাই থাকুক না কেন, ভাইয়া, কালকে কি আমি ভার্সিটিতে মানে আপনাকে হচ্ছে ভার্সিটিতে পাওয়া যাবে ওই যে ওই বিল্ডিংটা ছাড়া যেখানে বসেন? না ভার্সিটি তো কালকে আমার কনসালটেশন নাই, তো কালকে আমি অ্যাভেলেবল নাই। আচ্ছা কেউ কোর্স করলে ইমেল করে দিতে পারো, এখন হ্যাঁ, ডিসকাস আমি করি আর না। করছিলাম, এখন হচ্ছে যে ওই পার্টটাতে আটকায় আছে আর কি। আমি হচ্ছে ভালোই প্রসিড করছি, এই জায়গাটা আমি কনফিউজ যে হয়েছে কি হয়নি এই জায়গাটা। পিএফটা কত ধরবা, পিএফ আমি বলি একটা সাজেশন দিতে পারি, এটা হচ্ছে লিডিং ধরলে বেটার হয়, তাহলে তোমার আর কি কেভার এর ভ্যালুটা কম আসবে, কম আসলে আমার আর কি এটাকে আরো কমাইতে ইজি হবে, রাইট? আর যদি প্রথমে আমি ল্যাগিং ধরি তাহলে কেভার এর ভ্যালুটা বিশাল বড় একটা ভ্যালু আসবে, ওটাকে কমাইতে হলে আমার একটা সি এর ভ্যালু এমন আসবে খুবই আনরিয়ালিস্টিক আসবে। এখানে বলে দিছে তো যে ক্যাপাসিটর ব্যাংক মাস্ট বি রেটেড ইন মাল্টিপলস অফ সি আউট কেভার ইউনিটস, সো মাল্টিপল ক্যাপাসিটর ধরতে হবে। সো যাই হোক, মানে যেটাই সুবিধা হয়, আনরিয়ালিস্টিক ভ্যালু আসলে থিওরিটিক্যালে তো আসলে সমস্যা নাই, বাট লিডিং ধরাটা বেটার, তাইলে আমার কেভারটা আলটিমেটলি কম আসবে। এটা মোস্ট প্রবাবলি আগে মানে মানুষের আরো কিছু ক্যালকুলেশন আছে তোমার এখান থেকে, হচ্ছে তোমার কস্ট প্যারামিটারস আছে, মানে কিছু পরিমাণ কস্ট বাঁচবে আর কি। 50 কেভারের জন্য তোমার $5 পার কিলোওয়াট, ঠিক আছে? তোমার 50 কিলোওয়াটের ভিতরে রাখতে হবে জিনিসটা, লিডিং ধরাটাই বেটার। এটা হচ্ছে তোমাদের টার্গেট, কস্টটা কত বের হইতেছে, এটা ফিক্সড হচ্ছে 0.98 ল্যাগিং আনতে হবে, বাট কেভারটা হচ্ছে এখানে হচ্ছে 50 কেভার আর কি, এটা থ্রেশহোল্ড। তোমার প্রত্যেকটা ইউনিট কেভারের জন্য আমার $5 করে বেশি লাগতেছে, সো টোটাল কস্ট কত লাগতেছে ওটাও বের করব, যে কত লস হইতেছিল আগে এন্ড পরে কত হইতেছিল, এটা ঠিক আছে? ওই যে পার্ট 3 তে তোমাদের অ্যাকচুয়ালি কস্ট অ্যানালিসিস এর কথা বলছে। Determine the total initial active power, apparent power and reactive power of the industrial complex. So ওই যে ওই আগের যে ম্যাথটা আমরা দেখছি, যে এই ম্যাথটা আগে করবা, এই পর্যন্ত একেবারে পাওয়ার ফ্যাক্টরও লাগলে বের করো, কোনো সমস্যা নাই। আগের ইনফরমেশন হচ্ছে এটা, এতে যে পার্টটা বলছে মানে পার্ট 1 সাইড, সো ওইটা হচ্ছে পিওরলি ওই ম্যাথটাই, জাস্ট এখানে ভ্যালু গুলো এভাবে দেয়া আছে, বাট সব একই। মানে এখানে কেভিএ দেয়া আছে কারো জন্য, কারো রিয়েল পাওয়ারটা হয়তোবা ডিরেক্টলি দেয়া নাই, এফিসিয়েন্সি অনুযায়ী দেয়া আছে, সেটা দিয়ে এটাকে ভাগ দিতে হবে, যেহেতু এটা মেকানিক্যাল আউটপুট দেয়া আছে। দেন পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে, জায়গাগুলো ফিক্সড আলমারি করা, এটা হচ্ছে বাড়িওয়ালা নিজে এর জন্য আবার দেয়া নাই। তারপরে এই যে এগুলি ফার্নিচার যেগুলো এক্সট্রা, এগুলা পরে নিয়ে আসতে, এই জায়গায় হচ্ছে the conflicting requirement. Calculate the minimum kVAR of the capacitor bank needed to correct the overall power factor to the target PF 0.98 lagging. ওই তো বেড kVAR-টা কত হতে হবে আমার, ওই যে বেড এই জায়গায় ক্যাপাসিটর ওটা বের করতে হবে। আবার আরেকটা হচ্ছে considering the operational power factor of synchronous motor, the capacitor bank must be rated in multiples of C unit kVAR unit. সো তোমার ওভাবে আর কি ভোল্টেজটা মেনশন করে দিবা যে এতগুলো ক্যাপাসিটর আমার লাগবে। সাপোজ আমার আসছে হচ্ছে একটা ছোট ভ্যালু আসছে লাইক 5 মাইক্রোফ্যারাড, এটাকে হচ্ছে আমি যদি 5 দিয়ে গুণ করি 3,500 এর মতো, তাহলে হচ্ছে আসে 25 মাইক্রোফ্যারাড। সো এটা হচ্ছে আমার পার ক্যাপাসিটরের ভ্যালু আসে 25, এরকম ভাবে আর কি মাল্টিপল অফ
সামথিং দিয়ে আর কি করা লাগবে, মাল্টিপলস অফ সি দেওয়া লাগবে। So এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সি, ঠিক আছে। তো এরপরে কি বলছেন যে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল এনার্জি কস্ট সেভিং ইফ দ্য ওভারঅল পিএফ ইজ রেইজড ফ্রম দ্য ইনিশিয়াল পাওয়ার ফ্যাক্টর টু দ্য টার্গেট পাওয়ার ফ্যাক্টর। ওই যে বলছিলাম যে পাওয়ার ফ্যাক্টরটা ক্যালকুলেট করে রাখবে, হ্যাঁ এখানে যদিও বলে নাই, হ্যাঁ বলে নাই। সো ইনিশিয়াল পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। সো ট্রায়াঙ্গেলের তিনটা সাইডই বের করবা, সাথে অ্যাঙ্গেলটাও বের করে রাখো ওখানে পাওয়ার ফ্যাক্টরটা, বেসিক্যালি আগের ম্যাথটা। এন্ড দেন তুমি পরে ওই যে সি এর ভ্যালুটা বের করবা, বেসিক্যালি মাত্র যে ম্যাথটা দেখলাম ওইটাই, যে কারেন্ট ওইগুলো দিয়ে সব কিছু দিয়ে বের করবে। এন্ড দেন হচ্ছে অ্যানুয়াল কস্ট। সো আগের পাওয়ার ফ্যাক্টরের জন্য তুমি ওই যে কেভারের সাথে গুণ দিবা হচ্ছে $5 যত ছিল। এন্ড দেন পরেরটাই হচ্ছে তুমি নেট ল্যাগিং কেভার কত আছে 0.98 এর জন্য ওটা বের করবা। তো ওটা আর কি তোমার অ্যাকচুয়ালি এটা বের হয়েই যাবে, মাইনাস করলে এটা যত হয় আর কি 44.25 ভিআর হচ্ছে আমার ইয়া নিয়ে নিতেছে, ক্যাপাসিটর নিয়ে নিতেছে ওইটুকু। সো বাকিটুকু হচ্ছে আমার ভিআর এক্সিস্টিং রয়ে যাইতেছে, ভিআর 2 বেসিক্যালি এই পার্ট 2.3288 ইনটু হচ্ছে 80 এটা রয়ে যাইতেছিল। সো ওইটা অনুযায়ী তোমার কস্টিংটা হবে। আরেকটা জিনিস আমার মনে হয় যে এটা যেহেতু এখানে কেভার থ্রেশহোল্ড এর কথা 50 কে বলছে, তো এখানে কিছু ট্রায়াল এন্ড এরর করতে হবে। তুমি যদি দেখো যে এই যে 0.9 থেকে 0.85 এর ভিতরে যে ধরতে বলছে, এমন ভাবে ধরতে হবে যেন এই 50 এর ভিতরে আসে, এই 50 এর ভিতরে আসে। সো এটা কয়েকটা ট্রায়াল এন্ড এরর করা লাগবে, ঠিক আছে। যাই হোক বাদ বাকিটা সবই মনে হয় ক্লিয়ার আছে। এটা জাস্ট দুইটা ম্যাথকে কম্বাইন করে দেওয়া হয়েছে। তোমার হচ্ছে ফার্স্ট এর কাজ হচ্ছে যে সবগুলো কম্বাইন পাওয়ার কত আসে, দিস যে অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার এগুলো। দেন হচ্ছে ক্যাপাসিটর ব্যাংকের এটা এই করা, তোমার কাউন্ট করা। দেন হচ্ছে কস্টিং, ঠিক আছে। তো তিনটা স্টেপ টোটাল, অ্যাকচুয়ালি তিনটা ম্যাথকে কম্বাইন করে একটা ম্যাথ বানানো হয়েছে, দেন আর কি দেওয়া হয়েছে, ঠিক আছে। 9000 সামথিং পড়তো। আজকে তার জন্যই দেখালাম কি ক্যাপাসিটরের ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করবে। একেবারে সেম তোমার এই 3 ফেজ লোডের ইনফরমেশন এখানে যেভাবে দেয়া আছে না, ওখানে ওভাবে আর কি দেয়া নেই। সো তোমার একটু ক্যালকুলেশন করে নিতে হবে। ক্যালকুলেশনটা কি হবে, একেবারে আইডেন্টিক্যাল এটার সাথে, এটার সাথে আইডেন্টিক্যাল হবে জিনিসটা। এখানেও সিনক্রোনাস মোটর আছে, এখানেও ইন্ডাকশন মোটর আছে, আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা সম্ভবত নাই, বাট ওখানে আরেকটা ল্যাগিং আছে, বেসিক্যালি আইডেন্টিক্যাল টু দিস এরকম কিছু একটা আসবে। এন্ড দেন তুমি পাওয়ার ফ্যাক্টরটাও বের করবা, এন্ড হচ্ছে এই যে কে বারটাও বের হবে, যে এত পরিমাণ কে বার আগের বার প্রোডিউস হতেছিল আগের পাওয়ার ফ্যাক্টর, দেন ইমপ্রুভ করার পরে কত কে বার হইতেছে, দেন জাস্ট $5 দিয়ে গুণ দিতে। তো কস্ট সেভিংটা আর কি কত এটা করার জন্য, ঠিক আছে। ওইটাতে ও আচ্ছা, হ্যাঁ এটা করতে হবে। তো অ্যাসাইনমেন্ট নিয়ে আগে কারো কোনো কোশ্চেন আছে? এমনি থাকার জন্য কিন্তু খারাপ না। এরপরে যখন কোনো কাজে আসছেন ওই ইয়া তো এর এই লেভেলের বেসিক্যালি তিনটা ম্যাথ তোমাদের কম্বাইন করে দেওয়া হয়েছে। আবার আমি লিখে দিই নিচে 6.3 ছিল আপনার রেলগেটে 6.5 আর মনে হয় 6.6। বেসিক্যালি অ্যাসাইনমেন্টের ম্যাথটা হচ্ছে যে ওই সুপ্রিম কর্পোরেশন আগে একটা আছে না, হ্যাঁ হ্যাঁ সিচুয়েশন আগে ওটাই বলতেছি। 6.6 হচ্ছে তুমি আগে করবা ভালো হোটেল ছিল হচ্ছে পাওয়ারের জন্য, দেন হচ্ছে 6. দামও না কম কত করছি মাঝামাঝি 3 না, ভালো ওটা বন্ধ। সরি 6.5 আর 6.5। এটা ভালো মানে এর হলে হচ্ছে আপনার বেশি ভালো। দেন হচ্ছে একটা কস্ট অ্যানালাইসিস এর ম্যাথ আছে, ওইটা আর কি করতে হবে। সো পর্যটনের এটা হচ্ছে 6. পর্যন্ত অনলাইন ওটাই তো 6.6, সরি আগেরটা কত 6.3 আসলে প্রথমটা হচ্ছে 6.35 এন্ড দেন 6। এই তিনটা ম্যাথ আর কি দেখো, এই তিনটা ম্যাথকে কম্বাইন করা হয়েছে, ঠিক আছে। তো নিচে লিখে দিই কোনটা কি। এটা হচ্ছে গিয়ে তোমার কিন্তু ওদের এই পাওয়ারটা বের করা, অনলাইন প্রিসাইসলি কে বার বের করা, টোটাল কে বার, টোটাল কে বার অফ দ্য সিস্টেম অনলাইনে পাওয়া যায় তাহলে। তো এখানে তোমার কিছু ডিসিশন নিতে হবে যে আমি এই যে এখানে যে ল্যাগিং থেকে লিডিং বলছে আমি কোনটা ধরবো, ঠিক আছে। দেন 6.5 এ হচ্ছে আমরা হচ্ছে ক্যাপাসিটর ক্যালকুলেট করব, ক্যাপাসিটর ব্যাংকের ক্যালকুলেট সবাই আপনারা তো গেছিলেন রাঙামাটিতে চেক করতে একই বাট এই আগের ভ্যালুটা নিয়ে এখান থেকে ক্যালকুলেট করব, ঠিক আছে। দেন 6.6 হচ্ছে বেসিক্যালি আমার কস্ট অ্যানালাইসিসটা, ওখানে পার ইয়ারলি কস্ট অ্যানালাইসিসটা দেয়া আছে যে তোমার কেভার এত থেকে এত কমলে আমার কি পরিমাণ লাভ হবে আর কি। এমবি তো তো এটা আর কি কস্ট অ্যানালাইসিসটা দেয়া আছে। মিষ্টি গরম মিষ্টি খাওয়া এই তিনটা ম্যাথ কম্বাইন করে আর কি এখানে দেওয়া হয়েছে। ওই জায়গা থেকে হালকা তো মনে মডিফাই হয় করা যে হয়েছে। বাদের দিকে 6.5 টা অলমোস্ট এক্স্যাক্টলি দ্য সেম, জাস্ট তোমার কেভারের ভ্যালুটা ইনিশিয়ালি চেঞ্জ হবে, মানে এখানে ভিআরটা চেঞ্জ হবে, আর কস্ট অ্যানালাইসিস তো ওই একই কথা, ওই ভিআরটা জাস্ট ওখানে চেঞ্জ হবে, দুটো আলাদা আলাদা ভিআর কস্ট সবই সেম। তো এই তিনটা ম্যাথ আর কি দেখো এটার জন্য।
আর তোমাদের মেইনলি যেটা হচ্ছে গতবার যেটা হয়েছিল কুইজও ছিল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের উপরে, আবার পরীক্ষায় আসছিল ফাইনালে, সেটা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংকের ম্যাথটা দেওয়া হয় নাই। তো এবার আসতেও পারে, বাট মেইনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের ওই যে পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে যেটা সলভ করতে হয়, এই যে এভাবে যদি একটা সিনক্রোনাস মোটর থাকে তাহলে ওই সিনক্রোনাস মোটরের আর কি প্যারামিটারস গুলো ক্যালকুলেশন ওই পার্টটা, ঠিক আছে? তো মানুষের ভাগ্য এটা আপলোড করে দেয়া হয়েছে মনে হয়, কর্পোরেশন যখন রিটার্ন করলো এই টিউটোরিয়াল 15টা অডিট অবজেকশনের কারণে 20 লক্ষ 14টা আপলোড করা হয়েছে। 14ও অ্যাকচুয়ালি সেম ম্যাথই করানো হয়েছিল তোমাদের ওই যে ইসের জন্য, এই যে এটা অলরেডি করানো হয়েছে, ওখানে আর কি ডিফারেন্ট ম্যাথ করা। যাই হোক, এগুলো আর কি একটু দেখো, কস্টেরটাও দেখে দিয়েছিলাম, বাট কস্টেরটাও তো একটু ভালো ওদের একটু কমতো এখানে জাস্ট হচ্ছে অ্যানালাইসিস, কি পরিমাণ টাকা বাঁচতেছে এটাই। নিজে মনে হয় অন্য একটা করছিলাম। যাই হোক, এই তিনটা ম্যাথের আর কি কম্বিনেশন হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টে। পাস করে যদি কারো কোনো ই থাকে, কনফিউশন থাকে, তাহলে কনসালটেশনে এসো। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পাওয়ার ফ্লোটা দেখবো। কালকের ক্লাসে আর কি মেবি এটাই পড়াবে, ওয়াইবাস ম্যাট্রিক্স টপিক আমাদের, ওয়াইবাস পড়াবে কালকে, দেন হচ্ছে ওয়াইবাস থেকে পাওয়ার ফ্লো আর কি এটা থেকে এটা ক্যালকুলেট করতে হয়। আমার তো পাওয়ার ফ্লোর উপর অ্যাকচুয়ালি কুইজ। তো তোমাদের শুক্রবার যেহেতু ক্লাস হয় নাই, তো ভাবছিলাম এটা আজকে পড়ানো হইতো, আচ্ছা পাওয়ার ফ্লো না ওয়াইবাস পড়ানো হইতো, বাট যেহেতু পড়ানো হয় না আমরা ওটা নেক্সট ক্লাস সোমবার দেখবো, ঠিক আছে? এটার উপরেই তোমাদের কুইজ, টপিকটা একটু বড়, এটা ফাইনালি ডেফিনেটলি আসবে, সো ভালো করে প্র্যাকটিস করো। এটা আগে সাজেশনটা আপলোড করা হয় না, এটা হচ্ছে তোমাদের একটা ডিফারেন্ট বই লাগবে, এই বইটাই নাই, হাদিস আদাতের যে বইটা আপলোড করা আছে ওখানে। আচ্ছা ভাই, প্র্যাকটিস প্রবলেমে হচ্ছে 6.9 6.11 দেয়া আছে, ওগুলো কি করার দরকার আছে এমনিতে? 6.9 আর 6.11, হ্যাঁ ওগুলো তো ওই যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টই তো। জি জি। আচ্ছা হ্যাঁ 6.9 6.9 তো ইম্পর্টেন্ট, এটা তো দেখাইলাম আমি, 6.9 করতে হবে। আর 6.10 আর 11 যেটা আছে এটা মনে হয় কস্ট অ্যানালাইসিসটা। সো অ্যাকচুয়ালি তোমাদের কস্টটা তো লাগতেই আছে পাওয়ার ইসের জন্য, সরি অ্যাসাইনমেন্টের জন্য, সো দেখে দেখে রেখো। মানে এর ভিতর থেকে আসবে, সো কিছু বাদ না দেওয়াটাই বেটার, যেহেতু একেবারে কমন ম্যাথ, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হবে, তেমন বেশি ট্রিকি কিছু থাকবে না, ঠিক আছে? Blue light, ada media apa gitu. ঠিক আছে, তাহলে আজকে সেশনটা এখানেই, যেহেতু নতুন কোনো টপিক পড়ানো হয় না, সো আর তেমন কিছু পড়ার মতো নাই, তো